এদিকে এবার ঘুরে দাঁড়ালো সেনাপ্রধান। সব জল্পনা কল্পনা পেরিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ডেট ফাইনাল করলো ভারত। হঠাৎ সেনাপ্রধানের এমন পাল্টিতে রীতিমতো কেঁপে উঠল সারা দেশ। অন্যদিকে ভারতে বসে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই, ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল। খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর 5 সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি আজকেই রাশিয়া থেকে ফিরবেন। মানে কোন ভাষায় যে প্রশংসা করবো, ভাল লাগে। কথা হচ্ছে ভাল লাগে। এই ভালো লাগাটার কারণ কি দেখেন, সাহস তো পুরো কলিজা ভর্তি আছে। বাট আপনাদের কাছে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে। এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও। ধন্যবাদ ডক্টর ইউনূসকে। চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব আসছেন। বলা হচ্ছে যে 54 বছরে এই প্রথম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। আমরা ভারতের উপর ক্ষোভ ঝালটা মিটাইতে পারবো। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, তাই সবাইকে রিকোয়েস্ট করছি ছোট্ট করে সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন। দর্শক, এবার হঠাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন কাণ্ড ঘটিয়ে দেবে কেউ কিন্তু ভাবতেই পারেনি। রীতিমতো সারা বাংলাদেশকে অবাক করে দিয়ে ডক্টর ইউনূসের গদি কিভাবে কেড়ে শেখ হাসিনার হাতে তুলে দিতে হয় সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনা কবে নাগাদ বাংলাদেশে ফিরবে সেটা নিয়েও কিন্তু একটা ফাইনাল ডেট এসেছে, যেই ডেটের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, কথা নয়, চলুন ছোট্ট করে লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন ARBর মাধ্যমে। তো দর্শক, চলুন স্ক্রিনে। সব দিক থেকে দারুণ সুখবর আসছে। কিরকম সুখবর আসছে আপনি দেখেন, যে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে এবং বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত সাংবাদিকরা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত যেসব জরিপগুলো করছে, সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়। প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জরিপে উঠে আসছে যে বাংলাদেশের মানুষ কোথাও আওয়ামী লীগ জরিপ হচ্ছে আওয়ামী লীগকে চান না অন্য দলকে চান, মানুষ ভোট দিচ্ছে আওয়ামী লীগকে চায়। শেখ হাসিনাকে চান না অন্য কাউকে চান, মানুষ ভোট দিচ্ছে শেখ হাসিনাকে চায়। কেন মানুষ এই এত বড় একটা ঘটনার পরেও মানুষ কেন আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়? আসুন দেখি কারণগুলো কি। দেখেন, যে আওয়ামী লীগের জন্য মূল সুখবরের বিষয়গুলো যে হচ্ছে, যে সেটি হচ্ছে দেখেন, 5 তারিখের থেকে বিএনপি সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত মিলে যে নাশকতা করেছে এবং বিএনপি এখন একটা চাঁদাবাজের দল হিসেবে পরিণত হয়েছে। এই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি হচ্ছে একটি চাঁদাবাজের দল। বিএনপির চাঁদাবাজিতে পুরো বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ। কিন্তু আওয়ামী লীগ আমলে 17 বছর তো এরকম ছিল না। এই জন্য বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে আবার চায়, আবার শেখ হাসিনাকে চায়। তারপরে যে ছাত্রদের যে দল, যারা প্রতারকদের দল, যারা ছাত্র জনতার সাথে 5ই আগস্ট প্রতারণা করে তাদেরকে রাস্তায় নামিয়েছিল, তাদের যখন দেখে যে যেই ছেলেটি 15 টাকা 20 টাকা করে মিল খেতে পারতো না, সিরা স্যান্ডেল এবং জুতা নিয়ে হাঁটতো, এখন সে বিশাল বড় হুড নামিয়ে গাড়ি বহন নিয়ে এলাকা যাচ্ছে, 5 তারকা হোটেলে রুমে থাকছে, হেলিকপ্টার করে এলাকা যাচ্ছে। তখন মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে এগুলো কি হচ্ছে, এগুলো তো আমাদের সাথে প্রতারণা হয়েছে, আর এত টাকা কোথায় পেলো? তো ডেফিনেটলি জানেন এই টাকা কোথায় পেয়েছে। চাঁদাবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, পদ বাণিজ্য করেছে, বদলি করেছে, এগুলো করে এই টাকা কামাই করছে। এই জন্য মানুষের প্রতি এদের বিন্দু পরিমাণ কোনো আস্থা নেই, বরং ওদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হয়েছে। পক্ষান্তরে যেটা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা বেড়েছে। এবার তারপরে সারা বাংলাদেশে যেভাবে গণগ্রেপ্তার হচ্ছে, এই গণগ্রেপ্তারের ফলে যেটি হচ্ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে। কারণ এই সমাজে আমরা সবাই সব শ্রেণীর মানুষ বসবাস করি, একজনকে গ্রেপ্তার করলে আরেকজনের উপর এফেক্ট করে, যার জন্য মানুষ এখন আবার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ফিল করছে যে আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা আমলে তো এরকম দেশটা এরকম ছিল না। তারপর আপনি দেখেন যে আপনি যদি দেখেন যে গার্মেন্ট শিল্পগুলো, ব্যবসা বাণিজ্যগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। এই শ্রমিকগুলো আজকে বলছে কি, এই শ্রমিকগুলো বলছে যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমাদের চাকরি ছিল, আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু আজকে কোথাও কোনো ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধু বাটপার ইউনূসের বেলকিবাজি আর বাউতাবাজি। আর পাশাপাশি শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ার সুখবর থাকার অন্যতম কারণ হচ্ছে যে শেখ হাসিনার আমলে যে উন্নয়নগুলো হয়েছে, কারো আমলে এতগুলো উন্নয়ন হয়নি। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার আমলে বড় বড় মেগা মেগা প্রজেক্ট হয়েছে এবং মানুষ সেইগুলোর সুফল ভোগ করছে। কিন্তু পক্ষান্তরে এই ইউনূসের আমলে কি হয়েছে আপনি দেখেন যে ইউনূস
কোথাও কোনো একটি ইট লাগাতে পেরেছে? কোনো রাস্তায় একটি ইট আপনি দেখাইতে পারবেন যে লাগাইতে পারছে? কোনো জায়গায় একটা বাঁশের সাঁকো নির্মাণ করতে পারছে? পারে নাই। কোথাও কোনো একটি ছোটখাটো একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারছে? আপনি যদি কম্পেয়ার করেন যে 560 মডার্ন মসজিদের তুলনায়, পারে নাই। সেই জন্য এই দেশের মানুষ আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায়, এই দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে চায়। প্রতিটি জরিপে বেশ উঠে আসছে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায়। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, সকলকে রাজপথে নামতে হবে। যতই জনপ্রিয়তা বাড়ুক আর যাই হোক না কেন, আমরা কিন্তু ভাই কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে নিজেদের অবস্থান নিজেরা তৈরি করতে না পারবো। তো আমি বলবো যে সবাইকে অনুরোধ করবো যে বিচ্ছিন্নভাবে আপনারা কেউ রাস্তায় না নেমে আপনারা সকলে প্রত্যেক দিন যার যার এলাকার মধ্যে যার সক্ষমতা অনুযায়ী মিছিল করেন, প্রত্যেক দিন মিছিল করেন, রাজপথে থাকুন। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়, বাংলাদেশের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সব জায়গার মধ্যে মানুষ আওয়াজ তুলছে শেখ হাসিনাতে আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনার আমলে আমরা সুখী ছিলাম। এই অফিসারদের বিরুদ্ধে গত বছর জুলাই বিক্ষোভের সময় ছাত্র জনতার উপর গুলি চালনা সহ অত্যাচারের অন্যান্য অভিযোগ আনা হয়েছে। এছাড়াও গত বছর আগস্টে সেনা, পুলিশ, সরকার এবং আওয়ামী লীগের কর্মীদের দেশত্যাগে মানে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছেন এরা। এদের বিরুদ্ধে এই অভিযোগগুলোও আছে। এদের বিরুদ্ধে ঢাকার আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। এই অফিসাররা এখন চাকরি থেকে সাসপেন্ড নিলম্বিত হয়ে ক্যান্টনমেন্টের মধ্যেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তাদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া নিষিদ্ধ, দেশত্যাগ করা নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে শিগগির সেনাপ্রধান ফিরে এলে চার্জ গঠন হবে। চার্জ গঠন হলে আইনগতভাবে তাদের গ্রেপ্তার করা হবে। জানা যাচ্ছে পঞ্চমত, ওয়াকারুজ্জামান রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিজে দেখেছেন, বিচার করেছেন এবং তাদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন। কে দিয়েছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি আজকেই রাশিয়া থেকে ফিরবেন রাশিয়া সফর শেষে। তারপরে আর অভিযোগ কি হচ্ছে? এইভাবে গৃহবন্দী থাকা সৈন্য অধিকারীদের নামগুলো এবার বলছি। ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাকারিয়া হোসেন, ইনি আছেন ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের, তিনি দায়িত্বপ্রাপ্ত। এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, ইনি হচ্ছেন ফ্রম ইনফ্যান্ট্রি ব্রিগেড, ইনি এখন ইনফ্যান্ট্রি ব্রিগেডে আছেন। ইনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশত্যাগের আগে, ইনি শেখ হাসিনার এডিসি ছিলেন। কর্নেল 3 নম্বর কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, ইনি এসছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব থেকে। তারপরের নামটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম ফ্রম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ। এবং সর্বশেষ নামটি হচ্ছে মেজর মোহাম্মদ নোমান আল ফারুক, ইনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপ্রাপ্ত। সংবাদ সূত্র জানাচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ করা মোটামুটি শেষ। এইবার সেগুলো সম্পন্ন করে তথ্য প্রমাণ সংগ্রহ আরো কিছু দরকার হলে এবং একত্র করার কাজ সম্পন্ন হলে চার্জশিট তৈরি হবে এবং এদের বিচার পর্ব শুরু হবে। বিচার পর্ব কোথায় হবে সেটা জানা যাচ্ছে যে এদের বিচার সেটা পরিষ্কার জানা যাচ্ছে না, তবে আইসিটি যখন সমস্ত কাজগুলো দেখছে তার মানে আইসিটিতেই তাদের বিচার পর্ব শুরু হবে। মোটামুটি এই হলো এখনো পর্যন্ত যা জানা গেছে তার বিবরণ। এর মধ্যে থেকে স্বাভাবিকভাবে যা বোঝা যাচ্ছে সেটা হলো এই অফিসাররা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদেরকে এখন হাউস অ্যারেস্টে রাখা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন, কারণ এদের যোগ সাজসে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো সরকারি অফিসাররা, সেনার মধ্যে ওদের সঙ্গে যারা ছিলেন পুলিশের কর্তারা, তারা যেহেতু যারা পালিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং এই অফিসাররা হচ্ছে সেই আওয়ামী লীগের গোষ্ঠীভুক্ত, কারণ এদের যোগ সাজসে এইসব নেতাকর্মীরা পালাতে পেরেছেন দেশ ছেড়ে। প্রশ্ন ওঠে যে এরাই কি তাহলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি এসেছিলেন এবং দিল্লি থেকে ঘুরে একদিন তারা দিল্লিতে থাকেন হিন্ডন এয়ারপোর্টে, সেখানে থাকা একদিন থাকার পর পরের দিন তারা ফিরে চলে যান বিমান নিয়ে, বাংলাদেশ সামরিক বাহিনীর বিমান। এরাই কি সেইটা? এরাই কি তাদেরকে নিয়ে এসছেন? এতদিন তাহলে এদের বিচার হলো না কেন? কেন ওয়াকারুজ্জামান তাদের সম্পর্কে এতদিন কিছুই করেননি? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এতদিন যাবত আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি, কাজ ততটা দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচক হিসেবে কিন্তু আমাদের সবাই চিনেন, বা আমি আবারও বলি এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলো হারাই যাবে। মাথায় রাখতে হবে একটা ওয়ার্ড ইউজ করাইছেন, যখন রাজা ঠিক থাকে তার প্রজারা এমনি কিন্তু সোজা হইয়া হাঁটা লাগে।
যেমন আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে আসল ঘটনা যাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে দেখেন লাল গালিচার বিছানা ছিল সংবর্ধনার জন্য, এমন বকা দিচ্ছে থানার ওসি সহ। আমার আরেকজনটা কইছে 7 দিনের ভিতরে যদি ড্যাম রিপেয়ার না হয় আপনারই রিপেয়ার কইরা দেবো, আর্মি অফিসার সাবেক। যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে আজকে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যে কথা বলেছেন, এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও। তিনি বলছেন গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে যদি লোডশেডিং হয়, এতদিন লোডশেডিং শুনতে আগে মানে আমাদের পরিবার যারা অনেকেরই যারা গাঁও গ্রামে থাকে, প্রবাসীদের পরিবার ম্যাক্সিমামই গ্রামে ভাই লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং, 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা তো থাকেই না, এটা ঘন ঘন। এটা বেশ কিছু কারণ আছে। সরকারের বক্তব্য থাকে যে ভর্তুকি দিতে হয়, তারপর হচ্ছে ওই সময় সেচ প্রকল্প পাম্পগুলো চালাইতে হয়, এই কারণে বিদ্যুৎ কম ব্যবহার মানে সুযোগ হয়। বা শহরে তারা শহর কারেন্ট দেয় না, এটা দেখি আমরা বড় হয়েছি, কারেন্ট যাওয়া মানে গ্রাম অঞ্চলে যাবে। বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম সরকারের একজন এত বড় উপদেষ্টা তিনি বলছেন যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে। যোগ করতে পারতেন যে যমুনা দিয়া হবে, গুরুত্বপূর্ণ বাসভবনের নকশা ছাড়া। মন্ত্রী এমপিদের ঘরে আগে হওয়া উচিত, কয়টা এসি চলে এগুলোর খবর নেওয়া উচিত। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অফিসে বেশি তাপমাত্রা 25 এর যদি মানে ডাউনে নেয় তাহলে এসির কানেকশন বন্ধ করে দিবে। 25 কম যদি কেউ এসিতে মানে টেম্পারেচার নামাই দেয়, ঠিক আছে, কারণ এটা ওভার কোল্ড একটা সিচুয়েশন হয়, অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ হয় রাষ্ট্রের। তো তিনি বলছেন যে এবার যদি লোডশেডিং আগে ঢাকা শহরে হবে, পরে দেশের অন্য জায়গায় হবে, আগের মতো শুধু গ্রামে হবে না। খুবই সুন্দর বক্তব্য, 2-4টা লাইনে যথেষ্ট আমি বুঝছি। তো তিনি বলছেন দুটি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং, আর ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে যদি ফিউজ চলে যায়, ট্রান্সফরমার নষ্ট হয়, সেটা বিদ্যুৎ বিভ্রাট। তো এই গরমকে মাথায় রেখে রমজান মানুষ নিরবচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ পাইছে, তাও 2-3 ঘন্টা লোডশেডিং হয়েছে, সেটা আমরা মেনে নিতে পারি, ওকে ফাইন। বাট লং টার্ম, লম্বা সময় সকালে যায় বিকালে আসে না, এরকম লোডশেডিং কিন্তু এবার রমজানে হয় নাই। এবং আগামী গরমটা মানে অলরেডি বাংলাদেশে গরম চলতেছে অনেক জায়গায়, তো এই গরমের সময় বিদ্যুৎ ব্যবহার বাড়ে, এসি টিভি ফ্রিজ গরম হয়, এগুলো চলে, চার্জার ফ্যান অনেক কিছু আমরা ইউজ করা লাগে, তো এগুলো বিদ্যুৎ খায়। সরকার ইতিমধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিসের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে। তারপরে বলছে যদি লোডশেডিং হয় তখন আমরা ঢাকায় দিব, অন্য জায়গায়। কেন? ঢাকা শহরে এমন বাড়ি আছে এক ঘরে 5টা এসি চলে, কারণে অকারণে চলে, বাড়ি ভর্তি লাইটিং, প্রায় দুনিয়ার পয়সাটা খরচ করে। এই বিদ্যুৎ করতে গেলে বিল দেয় না তা না, কিন্তু বিল দেয়। তারপরেও একজন মানুষ প্রয়োজনে গ্রামের মধ্যে সে বিদ্যুৎ পাচ্ছে না। কলকারখানাগুলোকে বিদ্যুৎ দেওয়া উচিত, অবশ্যই উন্নয়ন করতে গেলে বিদ্যুৎ সেক্টর এই জায়গাতে শক্তিশালী হতে হবে। তা আমি ধন্যবাদ এই জায়গায় যে প্রথম আমরা গরিব জাতি তো ছোট ছোট শব্দ শুনলে খুশি হয়ে যায়, কার্যকরিতার আগে প্রশংসা করি, বা কথা অনুযায়ী কাজ না হলে আমরা সমালোচনা করবো। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবার বলছে? আমি শুনি না, সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাই দিচ্ছে, যেই ট্রেনিং এর জন্য সে যত অর্জন করছে এখন বিএনপি পরবর্তী মহাসচিব পদ। দর্শক বিন্দু কথাটা ভুলে যান না, আমি তো করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনে। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971 রাজাকার, সেই ঠাকুররা যারা শান্তি কমিটির নেতা ছিলেন, এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আপা কি আসছিল? আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যাম্পটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে, বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা ফখরুল কোনদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত 26 বছর, 30 বছর, 40 বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দেওয়া যায়, বিরোধী দল নির্বাচন করে দেওয়া যায়, গুম করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়। বাংলাদেশের পূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছিল। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি বলতে চান? নিজস্ব ওপিনিয়নটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, এখন যারা আওয়ামী লীগের দর্শক আছেন তারা একটু কমেন্টে জানাবেন আসলে শেখ হাসিনা কি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী? আপনাদের কি মনে হয়? আর যদি ভিন্ন কোনো দলের ভাইরা থেকে থাকেন তাহলে আপনারাও জানাবেন আসলে শেখ হাসিনা কি আসলেই বৈধ প্রধানমন্ত্রী নাকি অন্য কিছু।
দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে বলি, যারা এতক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।